ভাই যখন ভগবানের কাছে এইভাবে ভগবানকে বলছে, দয়াময় আজকে আমাদের জন্য নয়, আজকে তোমার জন্য চাইছি। কেন জানো দয়াময়? যেমন এই জগৎ সংসারে জাগা জমি, এত ঘর বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আমরা চলে গেলে একটা উত্তরাধিকারীর দরকার, তেমনি তোমার ঘরের ভজনের জায়গাটা ধরে রাখবার জন্য কিন্তু একটা উত্তরাধিকারী দরকার, তাই না? আপনার ঘরের ঠাকুর ঘর, আপনি চলে গেলেন, ভবিষ্যতে ভগবানের সেবা করবে কে? তার জন্য একটা উত্তরাধিকারী দরকার না? দুই ভাই বলছে, ভগবান আজকে আমাদের জন্য নয়, আজকে তোমার সেবার জন্য আমাকে দাও। যেই ডেকেছে সঙ্গে সঙ্গে ভগবান বলছে, এতক্ষণ পর ডাকাটা ঠিক হয়েছে। অচিরাত তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম লভিবে, জন্ম লভিবে। আমার শক্তির জোরে সন্তান বলবান হবে, বলবান হবে। যেই ভগবান এই আশীর্বাদ দিয়ে দিল, দুই ভাই মনে মনে ভাবছে যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে, আর কিছু নয়। এবার দুই ভাই ভগবানের ঘর থেকে বেরিয়ে এসে বলছে, শোন, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে, আর ডাকাডাকির কোনো সিন নেই। এবার দুই ভাই, ভগবান বলে দিয়েছে একটা সন্তান হবে, কোন ভাইয়ের হবে কিন্তু বলে দেয়নি, বড় ভাইয়ের হবে কি ছোট ভাইয়ের হবে বলে দেয়নি। তাই দেখতে দেখতে দেখা গেল কি 10 মাস 10 দিন পর ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা সুন্দর ফুটফুটে সন্তান প্রসব করেছে। আচ্ছা মায়েরা বলুন তো, যে মা 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করবার পরে একটা সন্তানের মুখের দিকে তাকায়, মা কিন্তু সকল দুঃখ কষ্ট ভুলে যায়, তাই না? তবে হ্যাঁ, যে মায়ের সন্তান হয় না সে 20 থেকে 25 বছর কাঁদবে, যে মায়ের সন্তান হয়ে মারা গেছে সে 30 থেকে 35 বছর কাঁদবে, কিন্তু যে মায়ের সন্তান হয়ে ওটা শয়তান হয়ে গেছে, বাবা মাকে সারা জীবন কাঁদতে হবে। हाँ, एक दार से बाहर आते पूत और मूत, जो हरि भजता है वो है पूत, जो बिना हरि भजता वो है मूत। মাতৃজঠরের এক স্থান থেকে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যে ছেলেটা জন্মগ্রহণ করে হরিভজন করে ওটা প্রকৃত পুত্র, যে ছেলেটা জন্মগ্রহণ করে গুরুজনদের সম্মান দেয় ওটা প্রকৃত পুত্র, যে ছেলেটা জন্মগ্রহণ করে হরিভজন করে না, বাবা মাকে সম্মান দেয় না, ওটা মূত্রের সমান। মূত্রের তবু দাম আছে, ওই পুত্রের কোনো দাম না। আচ্ছা বলুন মায়েরা, একটা সন্তান জন্মাবার পর সন্তানের মুখে একটা জিনিস দেয়, কি দেয় গো? নিম পাতার রস। নিম পাতার রস। কেন? বাবা মা সুগারের ভয়। বাবা মা দুজনেরই তো সুগার, ভাবছে ছেলেটার যদি সুগার হয় আগে থেকে একটু নিম পাতার রস দিতেই পারে, কিন্তু না, সন্তান জন্মাবার পর সন্তানের মুখে একটা জিনিস দেয়, সেটা হলো মধু। মধু দেয় কেন? ছেলে মধুকে মিষ্টি মিষ্টি কথা বলে, তাই তো? যে ছেলেটার মুখে মধু দিয়েছিলেন বুঝতে পারছেন তো এখন কেমন মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে, হ্যাঁ? আর মায়েরা এখনকার গিয়ে ডাক্তারবাবুকে নালিশ জানাচ্ছে, ডাক্তারবাবু আমার ছেলে মেয়ে তো গোদুলে করে খেতে চায় না। ডাক্তারবাবু সেরকম আছে, সুযোগে সৎ ব্যবহার করছে। ও বলছে, শোনো, গোদুলে করে না যদি খেতে পারে বাজার থেকে একটা মাইপোষের বোতল এনে খাবার ভরিয়ে খাওয়া। বাবা মা নিজের সুবিধা মতো ওই যে মাইপোষের বোতলের ভিতরে খাবার ভরিয়ে ছেলের মুখে দিয়ে দিল। ছেলে যে ছোটবেলা থেকে বোতল খাওয়া অভ্যাস করেছে, বড় হয়ে আর অভ্যাস ছাড়তে পারেনি। হ্যাঁ, ছোটবেলায় কিন্তু ছোট বোতল, দিন দিন যত ছেলে বড় হয় বড় বড় বোতল খাচ্ছে। ছোটবেলায় যে বোতল খেলে ছেলের নেশা হতো না, বড় হয়ে ছেলে এমন একটা বোতল খাওয়া অভ্যাস করছে, খেলেই নেশা হয়ে যাচ্ছে। আর যে বাবা মা অভ্যাস ধরিয়েছিল তাকে দিন রাতে সে ঠাঙাচ্ছে। জেনে শুনে করলে চাষ ফসল ফলবে 12 মাস, আর না বুঝে করলে চাষ একবারে সমূলে 7.5 না। সব সময় চাষটা জেনে শুনে করতে হবে। এখন দুই ভাইয়ের সন্তান হয়েছে, এখন বড় ভাইয়ের মনটা খারাপ, কারণ বড় ভাইয়ের সন্তান হয়নি। ছোট ভাই গিয়ে বড় ভাইকে বলছে, এই দাদা মন খারাপ কিসের রে? বলে, তোকে ভগবান কৃপা করলো, আমাকে কৃপা করলো না। এই শোন, ভগবানের কৃপায় সন্তানটাকে পেয়েছি, আজ থেকে তোর আর আমার দুজনের অধিকার সমান থাকলো। তখন বড় ভাই একটু হেসে বলছে, তাহলে এই বলি কি, তোর ছেলের নামটা আমি রেখে, তোর ছেলে বললি কেন রে? বল আমার ছেলে, আমার ছেলে বল। ব্যাস, শোন, রামচন্দ্র যেমন তিনি প্রত্যেকটা প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতো, প্রত্যেকটা নারী জাতিকে সম্মান দিত, শিক্ষায় শিক্ষিত করতে হবে।
মনে রাখবে। আর এখনকার দিনে মায়েদের বলে কাজ নাই। আগেকার দিনে 6 বছর হলে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতো, এখনকার দিনে 3 বছর বয়স হলে মা ভোরের বেলা উঠে এগ রোল চাউমিন করে ছেলের মুখে দিয়ে দিচ্ছে, বাবা ভটভট করে বাইকে নিয়ে চলে যাচ্ছে, কেজি স্কুলে ভর্তি করে দিচ্ছে, ছেলে ইংরেজি শিখবে। আর ছেলে 6 মাস ক্লাস করবার পরে মা ছেলেকে জিজ্ঞাসা করছে, এই তোর বাবা এত মাথার ঘাম পায়ে ফেলে তোকে ইংরেজি পড়াচ্ছে, কেমন ইংরেজি শিখেছিস একটু বল দেখি। আমাদের বাঙালির ছেলেরা বাংলায় যেমন তেমন, ইংরেজি একবারে জলের মতো। মা যেই জিজ্ঞাসা করেছে মাকে বলছে ফাদার মাদার বাবা মা মস্কিউটো মশার কি গাম্মা শোষা। ওহ, মা বলে আমার ছেলে বিরাট ইংরেজ হয়ে গেছে। ছেলেকে ইংরেজি পড়ান তাতে ক্ষতি নাই মা, তবে বাংলাটাকে ভুলিয়ে নয়। কেন জানেন? আমরা বাংলা মায়ের কোলে মাথা রেখে ঘুমায়, বাংলা মায়ের দুমুঠো অন্ন খায়, বাংলা মায়ের বস্ত্র ধারণ করি আমরা গায়ের মধ্যে। গর্বের সহিত বলবো আমি ভারতবাসী, হিন্দু সনাতন ধর্ম আমার। এই কথাটা বলবার মতো ছেলের তো বুকের পাটা থাকা দরকার। আর ছেলেকে যদি ইংরেজ করে দেন ছেলে বলবে কি করে? শুনুন, ছেলেকে ইংরেজি পড়াচ্ছেন ভালো কথা, তবে ছেলে ইংরেজ পড়ে বাবা মাকে না বিদেশি বানিয়ে দেয়। হ্যাঁ, এমন ঘটনা হয়েছে, বাবা ছেলেকে ইংরেজি পড়াতে আমেরিকায় পাঠিয়েছে, ছেলে সেখানে ইংরেজি পড়ে একটা বন্ধু পাতিয়েছে। ছেলে যখন ঘর এসেছে, বাবা একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিয়েছে। এখন যখন বিয়ে দিয়ে দিয়েছে, বিদেশের বন্ধুটা ফোন করে বলছে, এই শ্যামল তোর বাড়িতে ঘুরতে যাচ্ছি রে। বেশ, আয় তাহলে। বন্ধু আসবে বলে কথা। রাতের বেলা শুয়ে শুয়ে শ্যামল নিজের বউকে শেখাচ্ছে, শোনো অগিন্নি, বিদেশ থেকে বন্ধু আসছে, বন্ধুকে তো আর দেশি খাবার দাবার দেয়া যায় না। আমি যখন বলবো তুমি একটু চা করে নিয়ে এসো, তুমি খালি একটা কথা বলবে, কোনটা দেবো, দেশিটা না বিদেশিটা। বউকে শিখিয়ে দিচ্ছে দেশিটা না বিদেশিটা। বেশ, এবার বউকে যখন শিখিয়ে দিয়েছে, দেখতে দেখতে বন্ধু এসেছে এই গরমে, আয় 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 আয়, এসিটা চালিয়ে দিয়েছে। দুই বন্ধু বসে, এই কিরে, বলি শরবত খাবি না চা খাবি? বলে না না, শরবত খাওয়া যাবে না, একটু চা করে আয়। বলি এই চা খাবি তো? বলে হ্যাঁ। এবার গিন্নিকে ডেকে বলছে, ও গিন্নি একটু চা করে নিয়ে এসো। গিন্নি রান্নাঘর থেকে বলছে, কোনটা দেবো, দেশিটা না বিদেশিটা? বলে না, বিদেশিটাই নিয়ে এসো। এবার বিদেশি চা, ও গিন্নি চা দিলে বিস্কুট দিতে হয় তুমি জানো না, যাও বিস্কুট নিয়ে এসো। কোনটা দেবো, দেশিটা না বিদেশি? বলে না, বিদেশিটাই নিয়ে এসো। এবার চা বিস্কুট খাওয়ার পরে বলছে, কাল বৈশাখী চলছে, যখন তখন মেঘ ঢুকছে, মেঘ আসছে, ঝড় চলে আসলে আর বাড়ি যেতে পারবো না। এক কাজ কর, একটু তোর বাবাকে ডাক, মেসোমশাইকে ছোটবেলায় দেখেছি তো, একটু প্রণাম টনাম করে যায়। এবার ছেলে বউকে বলছে, ও গিন্নি বাবাকে একটু নিয়ে এসো তো। গিন্নি তখন রান্নাঘর থেকে বলছে, কোন বাপকে নিয়ে যাবো, দেশিটাকে না বিদেশিটাকে? দেখেছেন তো, বাবা মাকেও বিদেশি বানিয়ে দিচ্ছে। এখনকার ছেলে মেয়েরা মাকে মা বলে না, বলে মম, তোমার ভালোবাসা বড্ড কম। বাবাকে বাবা বলে না, বলে ড্যাড। কদিন পরে বলে ড্যাড তুই হ্যাঁ। মাকে মা বলা শেখাবেন, বাবাকে বাবা বলা শেখাবেন। কেন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আনে দুফোঁটা জল। ছেলে নাকি মা বললে ছেলের চোখে জল চলে আসে। ছেলে যদি মাকে মা না বলে, মম বলে, ছেলের চোখে জল আসবে কোত্থেকে? আর বৃন্দাবনে এক বাবাজি বলছিলেন, বলে ছেলে যত বড় হয় মায়ের আঁচল নাকি তত বড় হয়। আমি বলি বাবা এখন আর হয় না, হবে কি করে? মা যদি এখন ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ছেলে আঁচল পাবে কোত্থেকে? ছেলে আঁচল পাচ্ছে না। তাই মাকে ভালো পোশাক করতে হবে, ভালো আচরণ করতে হবে, কারণ ছেলে মায়ের কাছ থেকে শিখবে। নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন, ইফ ইউ আর গুড মাদার আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। তোমরা যদি আমাকে একটা সুন্দর মা উপহার দাও, আমি তোমাদের একটা সুন্দর জাতি উপহার দেব। লিখতে গিয়ে সত্যিও মান্না দে মশাই বলেছিলেন না, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, ওগোকে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়, আমি তো আছি বললে তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, ও বুকে যেন হঠাৎ বলে, আই বলে আয়, আমি তো আছি বললে তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা
শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে ভোগকে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললে তাকে মা গো সে কি তুমি সে কি তুমি সে কি তুমি। তাই মায়ের গুরুত্ব সবসময় কিন্তু সন্তানের কাছে বেশি। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে। ও ভাই, গাছ যদি ভালো হয় গাছে ফল ভালো হবে, আর ফল যদি ভালো হয় সে ফল গোবিন্দ সেবায় লেগে যাবে। তাই সব সময় মাকে ভালো হতে হবে, মা না ভালো হলে হবে না। এখন রঘুনাথ ও ধীরে ধীরে বড় হয়েছে, 6 বছর বয়স হয়েছে। পিতা যেটা ভাবছে ছেলেটাকে লেখাপড়ার জন্য শিক্ষালয়ে পাঠাতে হবে। আর আগেকার দিনে তো টোল ছিল, তাই বাবা আর কি করেছে, যেটা কি করেছে, আদিসপ্ত গ্রামের পাশে চাঁদপুর বলে একটা জায়গা ছিল। আর ওই চাঁদপুরে বলরাম আচার্যের গৃহেতে শিক্ষা ব্যবস্থা ছিল। তাই দুই ভাই কি করেছে, হাতটা ধরে ছেলেকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? গুরুকুলে। পথ দিয়ে দিয়ে যাচ্ছে আর গাইছে জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম লোপতরু। জয় জয় শ্রী গুরু। গুরুকে মকল পাদর। জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কলোকতরু। জয় 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 শ্রী গুরু। প্রেম কল্পতরু। ও কি অদ্ভুত যাক পরকাশ পরকাশ। অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়ারে আগে আনো পীর বড় কেন। দয়াল গুরুদেব। দয়াল গুরুদেব। করুণার মূর্তি। দয়াল গুরু। আমার হিয়ারে আগে আনো পীর বড় কেন। সুচন্দ্র রহে করুণা ইহ লোচন আনন্দ ধা। ইহ লোচন আনন্দ। ছোট্ট 6 বছরের ছেলে, কার নাম গাইছিস? এই তুই তো হিন্দি গান গাইবি রে। তুই এসব গান কি করছিস? হ্যাঁ, এখনকার ছেলেরা কত কিছু গান গায়, তুই হিন্দি গান না করে গুরুদেবের নাম গাইছিস। এই তুই গুরুদেবের নাম করছিস, গুরুদেবের নাম করলে কি হয় রে? ছোট্ট ছেলেটা পিতা যেটাকে কি উত্তর দিচ্ছে জানে? বলে গুরুদেবের নাম করলে কি হয় জানো? জীবের অজ্ঞান আধার দূরে যাই গো। আধার দূরে যাই গো। জীবের অজ্ঞান আধার অজ্ঞান আধার অজ্ঞান আধার।
আপনাদের মেদিনীপুরে ঘাটাল লাইনে গানে গেলে যখন বাড়ি ফ্যামিলি বাড়িতে কীর্তন হয়, ওরা কীর্তনিয়া যখন যায় না, প্লেটে করে বিড়ি আর সিগারেট সাজিয়ে যেন বরণডালা নিয়ে যাচ্ছে, কীর্তনিয়ার কাছে বরণডালা নিয়ে যাচ্ছে। আমি বলছি বাবা আমরা তো বিড়ি সিগারেট খাই না। বলে আপনার যত দূর, ওই কীর্তনিয়া এসে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে চলে গেল। আরে বিড়ি খাবেন সিগারেট খাবেন, ছাতিতে বল পাবেন, প্রাণ খুলে গাইতে পারেন। আপনি বিড়ি সিগারেট খাবেন, মুসুর ডাল খান। বলে না আমি তো খাই না বাবা। বলি একটু রুই মাছ খাওয়া যায়, একটু মাছ খাবেন, ছাতিতে বল আসবে, গাইতে পারবেন। পান সুন্দরবনে গানে গেছি, জাল কাঁধে নিয়ে চলে এসেছে বাড়ির লোক। বলে আশিস বাবু পুকুরে চড়ে বেড়াচ্ছে, কোনটা খাবে? আমি বলি বাবা কোনটা খাবেন মানে বাটা খাবেন, কাতলা খাবেন না ভেটকি খাবেন? আমি বলি না আমি তো খাই না, আমি ভগবানের প্রসাদ পাই। বলে আপনার যত গন্ডগোল, ওই কীর্তনিয়া এসে খেয়ে চলে গেল। আপনি বাটা মাছ খেতে পারেন, একটু তেল ঝাল করে দিই না, একটু তেল ঝাল। আমি বলি শুনুন বাবা, ভগবানের প্রসাদে যে ক্ষমতা আছে আর অন্য কিছু জিনিসে নাই। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জারেন্দ্রিয় তাহে খাল জিভে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদূরমতি থাকে যেথা কঠিন সংসারে আমার কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় সপসাদে অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতায়। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্পে প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তি যখন খাবারের মধ্যে প্রবেশ করে খাবারটা প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে জলটা চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করে ঘরটা মন্দির হয়ে যায়, ভক্তি যখন মানুষের দেহে প্রবেশ করে মানুষ সাধু হয়ে যায়। আপনি কি বলছেন? আর আপনাদের মেদিনীপুরে কি বলবো, মেদিনীপুরের মহোৎসব মানে বিশাল ব্যাপার, অনেক কিছু সবজি হবে। মা ছেলের জন্য টিফিন কৌটাই করে বেঁধে নিয়ে যাচ্ছে। আর এই গরমে ছেলে তো 11টার সময় অফিস থেকে বাড়ি ফিরবে। আচ্ছা বলুন তো, এই যে 2টো থেকে রান্না হচ্ছে 11টা পর্যন্ত সবজি ভালো থাকবে? ভালো থাকবে? ছেলে যখন অফিস থেকে ঢাকনা খুলে খুলে দেখছে প্রত্যেকটা সবজি গন্ধ হয়ে গেছে, খালি অন্নটা ভালো আছে। আর যখন অন্ন ভালো আছে, মা বলছে ছেলেকে এই খোকা রাতের বেলা তো কিছু রান্না করিনি রে, যা সবজি এনেছিলাম সব গন্ধ হয়ে গেছে, কি করব? ছেলে বলে ডবল ডিমের পোচ করে দাও, খেয়ে নি। আরে ওটা ভগবানের প্রসাদ রে, ডবল ডিমের পোচ দিয়ে কি খাবি? আর প্রসাদের কি হবে? আর হবে না। ভগবানের প্রসাদ চরণামৃত, ভগবানের ভক্তিরূপী তুলসী পাতা যদি যে প্রসাদ পাবে, আগুনের মধ্যে প্লাস্টিক ফেলালে প্লাস্টিকের গন্ধ উঠবে, আগুনের মধ্যে কর্পূর ফেলালে কর্পূরের গন্ধ উঠবে, আগুনের মধ্যে চন্দন কাঠ ফেলালে চন্দন কাঠের গন্ধ উঠবে। আমাদের দেহের মধ্যে একটা করে অগ্নাশয় আছে, এতে আপনি যদি মাছ মাংস ফেলে দেন শরীর থেকে মাছ মাংসের গন্ধ উঠবে, এতে যদি আপনি ভগবানের চরণামৃত ভগবানের তুলসী মাখানো প্রসাদ ফেলে দেন দেহ থেকে চন্দনের সৌরভ উঠবে। তাই বলছে এই যে ছেলে, বলি তুই যে গুরুদেবের নাম গাইছিস কি হবে রে? বলে কি হবে জানো? জীবের অজ্ঞান আধার দূরে যাই গো, জীবের অজ্ঞান আধারি দূরে যাই গো, যেজন গুরু চরণাশ্রয় করেছে তার অজ্ঞান আধার দূরে যাই, যেজন জয় গুরু বলেছে তার অজ্ঞান আধার দূরে যাই, এই দেহ মন প্রাণ সপে দিয়েছে অজ্ঞান আধার দূরে যাই, যেজন দেহ মন প্রাণ সপে দিয়েছে গুরুদেবের চরণ তলে, প্রাণ সপে দিয়েছে গুরুদেবের চরণ তলে, দেহ মন প্রাণ সপে দিয়ে গুরুদেবের চরণ তলে, ও তার অজ্ঞান আধার দূরে যাই গো। ভক্তমণ্ডলী মায়েরা, এখন গুরুদেবের নাম গাইতে গাইতে ছেলেটাকে গুরুদেবের আশ্রমে নিয়ে গেল। আর যখন গুরুদেবের আশ্রমে নিয়ে গেল, গুরুদেব আশ্রমে যখন সকল শিষ্যরা গেছে, দেখবেন আমাদের যেমন জানুয়ারি মাস পড়লে ছেলেরা স্কুল কলেজে ভর্তি হতে যায় না, আর রঘুনাথও ঠিক ভর্তি হতে গেছে, সকল শিষ্যরা এসেছে। যখন বলরাম আচার্য গৃহ থেকে বেরিয়েছে, কেউ ডান দিক থেকে প্রণাম করছে, কেউ বাম দিক থেকে প্রণাম করছে, রঘুনাথ কিন্তু গুরুদেবকে গিয়ে সম্মুখে প্রণাম করেছে। গুরুদেব তখনই ধরে নিয়েছে ছেলেটা যে সে ছেলে নয়। কেন? গৌরকে, নিতাইকে, রাধাকৃষ্ণ যুগলকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে। কালী, মনসা, শীতলা, চণ্ডী, চামুন্ডা যে সকল দেবদেবী আছে তাদের ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আর যত গুরুবর্গ আছেন, পিতামাতা, আপনার গুরুদেব সম্মুখে রেখে প্রণাম করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, এখনকার দিনে মা ছেলের হাতটা ধরে হেঁটে যাচ্ছে, মন্দির সামনে আছে, মাও এরকম প্রণাম করছে, ছেলে আবার এরকম করতে করতে ছেলে তো এক গান পাড়া ভগবানকে দিয়ে দিই ফ্লাইং কিস, ওটা ফ্রি।
হ্যাঁ, এক হাত দিয়ে কখনো প্রণাম করতে নয়, এক হস্তে প্রণামশ্চৈব নচৈব প্রদক্ষিণম, কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এক হাত দিয়ে প্রণাম করলে পূর্বের জন্মের যা পুণ্য ফল আছে সেটা ক্ষয় হয়ে যায়। তাই ছেলে মেয়েকে প্রণাম করা শেখাবেন, দু হাত দিয়ে যেন প্রণাম করে। কেমন? তা ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ যেই প্রণাম করেছে, রঘুনাথের হাতটা গুরুদেব ধরে নিয়েছে। এই এই বাবা, তুই কে রে? কি তোর নাম? কে তুই? বল, আমায় বল। গুরুদেব প্রশ্ন করছে, কে তুই? সঙ্গে সঙ্গে রঘুনাথ কি উত্তর দিচ্ছে জানেন? গুরুদেব, আমি কে সেটা জানবো বলে তো আপনার কাছে এসেছি। কত বড় উত্তর দিল 6 বছরের ছেলেটা, আমি কে সেটা জানবো বলে আমার কাছে এসেছি। আমরা হলে বলে আমি আশিস কৃষ্ণ দাস, বুক বাজিয়ে বলতাম। কিন্তু রঘুনাথের উত্তরটা সেই না। কেন না? গুরুদেবের কাছে গেলে শূন্য হয়ে যেতে হয়, তবে তো পুণ্য হবে। আপনি যদি ভর্তি কলসি নিয়ে যান, কখনো পুণ্য হবেন না। তা আজকে রঘুনাথ যেই বলেছে, রঘুনাথকে খুব ভালোবাসেন গুরুদেব, ছোটবেলা থেকে ভালোবাসছে। রঘুনাথ ধীরে ধীরে বড় হচ্ছে, লেখাপড়া করে। এখন দেখতে দেখতে রঘুনাথের বিয়ের বয়স হয়েছে। পিতা যেটা মনে মনে ভাবছে, ছেলেটাকে এতদিন গুরুকুলে দিয়ে আসলাম, ছেলেটাকে তো আর বাড়িতে আনলাম না, ছেলেটা কেমন লেখাপড়া শিখেছে একটু দেখি। এবার ঘটনাচক্রে পিতা যেটা মনে মনে ভাবছে, আর এদিকে একদিন গুরুদেব রঘুনাথকে বলছে, রঘুনাথ, এই রঘুনাথ শোনো, বলি আমাদের আশ্রমে সেই হরিদাস ঠাকুর আসবে, যেই হরিদাস ঠাকুর দিনান্তে 3 লক্ষ নাম জপ করতো, সেই হরিদাস ঠাকুর আসবে। রঘুনাথ বলছে, হ্যাঁ বলি কি, বলি আমি তাহলে সাধু দর্শনে যেতে পারবো? আমাকে নিয়ে যাওয়া যাবে? ওরে কোথাও যেতে হবে না, আমাদের আশ্রমেই আসবে। বেশ। দেখতে দেখতে একদিন দোল পূর্ণিমার দিনে হরিদাস ঠাকুর বলরামাচার্যের আশ্রমে এসেছেন। আর যখন এসেছে, সকল ভক্তরা দর্শন করছে, রঘুনাথও দর্শন করছে। গিয়ে রঘুনাথ হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর তোমার নাম কি গো? আমার নাম হরির দাস। বাহ, আমি শুনেছি মানুষ গাড়ির দাস, বাড়ির দাস, টাকার দাস, বইয়ের দাস, তুমি কিনা হরির দাস। বলি ঠাকুর, তোমার হরির দলে একটু নামটা লেখানো যাবে? হ্যাঁ। হরিদাস ঠাকুর বলছে, ওরে নাম লেখাবো কি, নাম লেখাবো বলেই তো এসেছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে হরির দলে নাম লেখাতে গেলে কি কি করতে হবে? বলে প্রত্যেক দিন গৌরের নাম গাইতে হবে, হ্যাঁ, আর প্রত্যেক দিন নিতাইয়ের নাম করতে হবে, তোকে পাবি, না হলে পাবি না। এখন যেই বলে দিয়েছে, হরিদাস ঠাকুরকে দেখতে দেখতে রঘুনাথের অন্তরে বৈরাগ্যের সঞ্চার হচ্ছে। যেমন কাঁচ পোকাকে দেখতে দেখতে আরশোলা কাঁচ পোকায় রূপান্তরিত হয়, আজকে হরিদাস ঠাকুরের নিয়ম ধারা দেখতে দেখতে রঘুনাথের অন্তরে বৈরাগ্যের সঞ্চার হয়েছে। আর যেই বৈরাগ্যের সঞ্চার হয়েছে, রঘুনাথের পিতা যেটা একদিন মনে মনে বলছে, চলো ছেলেটাকে একটু নিয়ে আসি। তাই কি করলো না, পিতা জ্যাঠা বাড়িতে এনেছে। আর বাড়িতে এনে দেখছে, ছেলেটাকে যে এত জাগা জমি সম্পত্তি রক্ষার জন্য ভগবানের কাছ থেকে চাইলো, আজকে সে ছেলেটা জাগা জমির কথা ভুলে গিয়ে সে ছেলেটা এখন গৌর প্রেমে পাগল হয়েছে, নিতাই প্রেমে পাগল হয়েছে। সংসারে মন বসছে না। বড় ভাই তখন ছোট ভাইকে বলছে, এই ছেলের লক্ষণ ভালো দেখছি না রে, ছেলেটাকে চাইলাম জাগা জমি সম্পত্তি রক্ষার জন্য, এ ছেলে তো দেখছি জাগা জমি বাদ দিয়ে ভগবানের ঘরে ঢুকে গিয়ে বসে আছে। শুধু রঘুনাথ ভাগবত কথা শ্রবণ করে, গ্রন্থ পাঠ করে, পড়াশোনা করে, আর ঘরের কনে কনে গিয়ে বসে শুধু গৌরের নাম গায়। এই ভাই শোন শোন শোন, বলি কি ছেলের লক্ষণ ভালো দেখছি না। আমাদের রঘুনাথ এখন যৌবনে পদার্পণ করছে। বলি রঘুনাথকে যদি এই সময় একটা পরমা সুন্দরী মেয়ে দেখে বিয়ের বন্ধনে বেঁধে দেয়া যায়, তাহলে জানিস তো মানুষ ইচ্ছা শক্তির দ্বারা কয়েদখানা থেকে পাঁচিল টপকে বেড়াতে পারে, কিন্তু মানুষ চাইলে যৌবন উন্মোদনা রূপী পাঁচিলকে কখনো টপ করতে পারে না। তাই আমাদের রঘুনাথ এখন যৌবনে পদার্পণ করছে। ছেলেটাকে যদি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই, তাহলে ছেলেটা সংসারে বন্ধন হয়ে যাবে, সংসার ছেড়ে কোথাও যেতে পারবে না, ঘরের ছেলে ঘরে রয়ে। এই কথাটা খারাপ বলিস, খুব ভালো কথা। এই চল 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 চল, তাহলে মেয়ে দেখতে বেরো। ও মায়েরা, এই যে আমার দিকে একটু তাকাও, রঘুনাথের বিয়ে হবে, মেয়ের সন্ধান করতে হবে, কেমন? হ্যাঁ, এবার বলি কি, আপনাদের দিকে ভালো মেয়েটি আছে নাকি? আমার ছেলেগুলোর তো কারো বিয়ে হয়নি, যেটা দেখতাম আর কি, তাই গৌর হরি। হ্যাঁ, রঘুনাথের এখন বিয়ে দেবে। এখন ঘটক বেরিয়ে পড়ছে। ছেলে যদি ভালো হয়, শিক্ষিত হয়, মোটা টাকা ইনকাম থাকে, ছেলের ঘরেতে একটা লোকের লাইন পড়ে, তার নাম হলো ঘটক। এখন মেয়ের বাবাদের তো পায়া ভারী হয়ে গেছে, মেয়ের মায়েদেরও পায়া ভারী হয়ে গেছে। ঘটক গিয়ে বলছে, এই যে ভালো মেয়ে আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে তাহলে ছেলে কি করে? বলে মাস্টারি চাকরি। কত টাকা বেতন? 20,000 টাকা। বলে দূর হয়ে যা। বলে আমার মেয়ে তো টিকটক করে 40,000 টাকা ইনকাম করে রে, 20,000 টাকা সরকারি সার্ভিসের ছেলেকে বিয়ে দেবো, দূর হয়ে যা। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে গেলে সমানে সমানে বিয়ে দিতে হবে, না হলে হবে না।
ছেলে যদি শিক্ষিত হয় শিক্ষিত মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, ছেলে যদি মূর্খ হয় মূর্খ মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় ভক্তিমতী মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, তবে সংসারটা সুখী হবে, না হলে সংসারে ডিসব্যালেন্স হয়ে যাবে। এখন রঘুনাথ তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তিমতী মেয়ে দেখতে হবে। মেয়ে দেখতে দেখতে দেখা গেল কি চাঁদপুরে রেবতী দাসের কন্যা যার নাম হলো কমলা, দুই ভাই চলে গেছে, গিয়ে আঁচলটা পেতে বলছে এই যে কমলা, তোমাকে আমরা ভিক্ষা নিতে এসেছি, তোমাকে আমরা বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, তুমি যাবে কি? সঙ্গে সঙ্গে কমলার মা বলছে দেখবেন গরিব লোকের বাড়িতে যখন বড় লোক এসে দাঁড়ায় গরিব লোক কিন্তু খুব আনন্দ পায়, কিন্তু বড় লোকের বাড়িতে গিয়ে যদি গরিব লোক দাঁড়ায় বড় লোক কিন্তু একটু ইতস্তত বোধ করতে পারে, তাই না? সবাই তো আবার সমান হয় না। তা যাই হোক, এখন যখন জমিদার বাড়ির লোক গিয়ে দাঁড়িয়েছে, জমিদার বাড়ির লোক গিয়ে দাঁড়িয়েছে মানে বিশাল সম্মানের ব্যাপার। আজ কমলাকে বলছে হ্যাঁ আমি দিতে পারবো, আমার মেয়েকে তোমার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে পারবো। দেখুন মা, একটা কথা বলি, শিক্ষিত ছেলের সঙ্গে না যদি শিক্ষিত মেয়ের বিয়ে দেওয়া হয় সংসারে কিন্তু আগুন লাগে। কেমন? একটা গ্রামের ছেলে কলকাতা সোনারপুরে বিয়ে করেছে, ঘটনাটা ভালো করে শুনবেন, যুক্তিযুক্তভাবে বলছি। সোনারপুরে বিয়ে করেছে, এখন ছেলেটা তো গ্রামের ছেলে, ও বেশি লেখাপড়া জানে না, আর কলকাতার মেয়ে মানে বুঝতে পারছেন সে তো মেয়ে নয়, যেন দেখতে সোনার টিয়ে। এখন বিয়ে করেছে, বিয়ে করার পরে এই যে জ্যৈষ্ঠ মাস আসছে জামাই ষষ্ঠী কদিন পরে, এখন মেয়ের মা তো জামাইকে নিমন্ত্রণ করেছে, বাবা তুমি চলে এসো আমার বাড়িতে ঠিক সময়ে। ছেলের মা এখন শিখিয়ে দিচ্ছে ছেলেকে, এই তুই কিন্তু শ্বশুর ঘরে গিয়ে বেশি কথা বলবি না, যে যা বলবে তুই হ্যাঁ আর না দিয়ে উত্তর দিবি, যে যেখানে বসতে বলবে দেখবি কে কোথায় বসে আছে তার থেকে উঁচু জায়গায় গিয়ে বসে, আর বইয়ের কথা শালির কথা শুনে চলবি যা। ছেলে এবার মিষ্টির ভান নিয়ে সোনারপুর জংশনে গিয়ে লেবেছে, আর শ্বশুর মশাই আনতে এসেছে, এই গরমে আনতে এসেছে তো। এখন শ্বশুর মশাই জামাইকে জিজ্ঞাসা করছে, বাবা ভালো আছো তো? না না। কেন বাবা, এত গরমে কষ্ট হয়েছে? না না। ট্রেনে কি খুব ভিড় ছিল? না না। শ্বশুর ভাবছে না বলছে, আর ব্যাপারটা কি বলো তো? এই বাবা তোমার মা ভালো আছে? না। মায়ের শরীর খারাপ? না না। আরে এ তো ঝামেলায় ফেলানো দেখছি। যাই হোক, জামাই এত গরমে গরমে এসে জামাইয়ের কথায় মাথার ঠিক নাই, বলে শ্বশুর মশাই বাড়িতে নিয়ে গিয়ে এসি চালিয়ে একটা চেয়ারে নিজে বসেছে, বয়স্ক মানুষ তো, আর জামাইকে একটা চেয়ারে গিয়ে বলে বসো, এখানে বসো। জামাই দেখছে মা বলেছিল যে যেখানে বসবি তার থেকে উঁচু জায়গায় গিয়ে বসবি। এখন শ্বশুর তো চেয়ারে বসেছে, জামাই খুঁজছে চেয়ারের থেকে উঁচু জায়গা কি আছে। ও খুঁজতে খুঁজতে একটা কাজ আলমারি পেয়েছে, কাজ আলমারির উপরে গিয়ে চেপে বসে। সাদে শালি গিয়ে বলছে জামাই বাবু খাবে না? ও তখন বলছে এইবার জামাই বাবু নেমেছে, ওখান থেকে নেমে খাবার থালায় বসেছে, আর কলকাতা সাইজের লুচি তো ঠিক এইরকম। ও গ্রামের ছেলে, গ্রামের ছেলেরা কি করে, একবারে বড় বড় লুচি মুখের ভিতরে দিচ্ছে, আলুর দম দিয়ে মুখের ভিতরে দিচ্ছে। এখন শ্বশুর শাশুড়ি দেখছে জামাই না রাক্ষস, একটা গোটা গোটা লুচি খেয়ে নিচ্ছে। বউ পর্দার আড়াল থেকে লজ্জা পেয়ে স্বামীকে ইশারা করে দেখাচ্ছে, গো একটা লুচিকে দুভাগ করে খা। ও তখন ভাবছে কি নতুন জামাই এলে বোধহয় দুটো করে লুচি খেতে হয়, হ্যাঁ নাহলে জামাইয়ের কোয়ালিটি কমে যাবে, দুটো করে লুচি মুখের ভিতরে দিচ্ছে। এবার বউ আড়াল থেকে দেখাচ্ছে, গো দুটো লুচিকে 4 ভাগ করে খা। ও তখন মনে মনে ভাবছে নতুন জামাই আসলে বোধহয় 4টে করে লুচি খেতে হয়, হ্যাঁ 4টে করে লুচি নিয়ে মুখের ভিতরে দিচ্ছে। এখন শ্বশুর শাশুড়ি দেখে মাথা ঘুরিয়ে গেছে, হায় হায় কি জামাই করেছে। যাই হোক, জামাই যেমন হোক করে ফেলেছি, একে নিয়েই থাকতে হবে। এখন শ্বশুর মশাই সন্ধ্যের সময় দেখবেন নদীর ধারে কিন্তু হাওয়াটা খুব মিষ্টি লাগে না, শ্বশুর মশাই জামাইয়ের হাতটা ধরে নদীর ধারে ঘুরতে নিয়ে গেল। আর যখন ঘুরতে নিয়ে গেল, শ্বশুর মশাইকে জামাই প্রশ্ন করছে, আচ্ছা বাবা আপনাদের এদিকে নদীটা কি বড় আর কি গভীর? বলি কে খনন করেছে গো? শ্বশুর তখন রেগে গিয়ে বলেছে, অর্ধেকটা খুঁড়েছি আমি, আমার মেয়েকে তোর মতো ছেলেকে বিয়ে দিয়ে, অর্ধেকটা খুঁড়েছে তোর বাপ তোর মতো ছেলেকে জন্ম দিয়ে। তখন জামাই কি উত্তর দিচ্ছে জানে? বলে দুজনে মিলে খুঁড়েছেন তো ওই জন্য নদীটা এত বড় আর এত গভীর। নিতাই গৌর হরি বল হরি বল। কথাটা এই কারণে বললাম, বোকা ছেলের সঙ্গে বোকা মেয়ের বিয়ে দিতে হবে, বোকা ছেলের সঙ্গে শিক্ষিত মেয়ের বিয়ে দিলে হবে না। কেমন? এখন রঘুনাথ কি ও তো ভক্ত মানুষ, বৈষ্ণব মানুষ, ভক্তিমতী মেয়ে দেখতে হবে। আর কমলা সে ভক্তিমতী মেয়ে, দুজনের জুড়িটা খুব ভালো হয়েছে। শুভ দিন দেখে শুভক্ষণ দেখে বিয়ের আয়োজন হয়েছে। আর যখন বিয়ের আয়োজন হয়েছে, বিয়ের শোভাটা কেমন হয়েছে? আজ কি আনন্দ শোভা। যে রাগের উপরে পদাবলীটা পরিবেশন হচ্ছে, রাগের নাম হলো পাহাড়ি রাগ। শোভা শোভা
আহা শোভা শোভা কহনে না যায়, আজ কি আজ কি আজ কি আনন্দ শোভা কহনে না যায়, নিতাই আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধাই গো, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধাই গো। ও মায়েরা, বিয়ে বাড়ি যাওনি কোনোদিন? কোনোদিনও বিয়ে বাড়ি যাওনি? বিয়েতে গেলে কি করে? একটু উলুধ্বনি দিতে হয় না? একটু উলুধ্বনি দাও সবাই মিলে, আর একটু জোরে হয় না? পেছন বেঞ্চের ছেলে মেয়েগুলো সব সময় ফাঁকিবাজ। শুধু ফাঁকিবাজি করলে হবে না, যে দেবে ফাঁকিবাজি সে তাকে ফাঁকে পড়তে হবে। সবাই মিলে একটু হাত তুলে একটু উলুধ্বনি দিয়ে শোভা 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 ওগো কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়, আজ কি আনন্দ শোভা কহনে না যায়। ওগো শাঁখ বাজে সানাই বাজে বাজে গো, সবাই একটু উলুধ্বনি দিয়ে। ওই না শাঁখ বাজে সানাই বাজে দেখো বাজিছে মাদল, শাঁখ বাজে শোনাই বাজে, আসতে শাঁখ বাজে সানাই বাজে বলি। আরে যেভাবে লুঙ্গি টুপি পরা মানুষগুলো দরজার দিকে ছুটে আসছে, কদিন পরে যে আর শাঁখ বাজানোর অধিকার থাকবে না গো। যতদিন অধিকারটা আছে ততদিন বাজাও। এখন যদি অধিকারটা হারিয়ে ফেলো কোথায় গিয়ে থাকবে? একটু সংকীর্তনী করা যায় না? একটু সংকীর্তনী করুন।